যখনই আমার বিয়ে হতো, বিয়ের রাতে আমার বাবা আমার বরকে 25 লাখ টাকা দিত আর বলতো যে আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দাও। এইভাবেই আমি এখনও পর্যন্ত বেশ কতগুলো ডিভোর্স নিয়েছি। বাবা সব সময় জবরদস্তি বিয়ে করিয়ে ডিভোর্স দেয়াতো, আর কারণ কিছুই বলতো না। আর মা সেই রাতেই আমাকে দুধের মধ্যে হলুদ দিয়ে খেতে দিত, যেটা খেয়ে আমি ঘুমিয়ে যেতাম। যখন চোখ খুলতাম তখন সবাই আমাকে অদ্ভুত নজরে দেখত। এইবার আমি ভেবে নিয়েছিলাম যে আমি দুধ খাবার নাটক করব। এভাবে যেই ঘুমানোর নাটক করলাম, আমার পায়ের তলা থেকে তো মাটি সরে গেল। আমার বর আমার সামনে বসে আমাকে ভালোভাবে দেখছিল, যখন কিনা বিয়ের স্টেজেও আমি কনে বউ সেজে বসেছিলাম। আমি অপেক্ষা করছিলাম বিপিন কিছু তো বলবে, কিন্তু যখন বসে বসে তার অপেক্ষা করছিলাম আর তার অনেক দেরি হয়ে গেল, তখন আমি নিজে চোখ তুলে তাকে দেখলাম। আর দেখলাম যে সে ভীষণ নিরীহ। শেষমেশ আমি বলে দিলাম, কি হয়েছে বিপিন, তুমি আমাকে এভাবে দেখছো কেন? বিপিনের নজর এখনও আমার মুখের উপর ছিল। সে বলল, তুমি অনেক সুন্দর। 2 মাস আগে আমাদের আশীর্বাদ হয়েছিল। সুমন তোমার আগেও মা আমার জন্য অনেক মেয়ের কাছে সম্বন্ধ নিয়ে গিয়েছিল, কিন্তু আমার কোনো মেয়েকে পছন্দই হচ্ছিল না। যখন তোমার ফটো দেখলাম, কিছুক্ষণের জন্য আমি গলে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না কেউ এত সুন্দর কি করে হতে পারে। বিপিন আমার প্রশংসা করতে লাগলো, আর তখনই আমার প্রাণে প্রাণ ফিরল যেন। আমি হাসি মুখে তার কথা শুনতে লাগলাম, আর সে বলতেই থাকলো, সুমন, আমি মাকে বললাম, মা, এই মেয়েটাকে আমি হৃদয় দিয়ে গ্রহণ করতে চাই। এবার আমার ঘর সংসার হবে। আমার মায়ের আমি একমাত্র ছেলে তো, এই জন্য আমার বিয়ের জন্য তার একটু বেশি তাড়াহুড়ো ছিল। আমি তাই বললাম যে তাড়াতাড়ি আশীর্বাদ করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। আমি বেশি অপেক্ষা করতে চাই না। মা আমার কথা মেনে নিল, আর এখন দেখো না, 2 মাস পর তুমি আমার হয়ে গেলে। কিন্তু এই 2 মাস এমনি কেটে যায়নি। আমি এক এক মুহূর্ত গুনে গুনে কাটিয়েছি। যখন তোমার সাথে ফোনে কথা বলতাম, তখন ইচ্ছে করতো যে তোমাকে আমি কাছের করে নিই। সুমন, আজ আমার হৃদয়ের সমস্ত ইচ্ছা পূরণ হলো, কিন্তু আফসোস এটাই থাকবে যে তোমাকে পাওয়ার খুশি ভালোভাবে পালনও করতে পারলাম না, আর বিচ্ছেদের সময় এসে গেল। বিপিনের শেষ কথাটা শুনে আমি চমকে গেলাম। আমি বললাম, এটা তুমি কি বলছো? ঈশ্বর না করে আমরা দুজন কখনো আলাদা হই। বিপিন আমাকে আফসোসের চোখে দেখল, তারপর বলল, আমি যখন থেকে ঘরে এসেছি এই কথাটাই আমি ভেবেছি যে তুমি বেশি গুরুত্বপূর্ণ নাকি 25 লাখ টাকা। কিন্তু মাথা বলল, 25 লাখ টাকা কম পয়সা তো নয়। যদি আমি সারা জীবন রোজগার করতে থাকি, তাও 25 লাখ টাকা তো জড়ো করতে পারবো না। আমি অবাক হয়ে বললাম যে, কোন 25 লাখ টাকা, আর সেটা কোথা থেকে বা আসবে? বিপিন বলল, তোমার বাবা বিদায়ের সময় আমাকে অফার দিয়েছিলেন যে যেভাবে তুমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছ, যদি এভাবেই তুমি ডিভোর্স দিয়ে আমার মেয়েকে ঘরে রেখে যাও, তাহলে আমি তোমাকে পুরো 25 লাখ টাকা দেব। আমি বললাম, তোমার মাথা ঠিক আছে তো? আমার বাবা আমার বিয়ের জন্য কিভাবে চিন্তায় থাকে জানো? সে অনেক খোঁজ খবর নিয়ে আমার সম্বন্ধ পাকা করেছে, কেননা সে বলে, সুমন, এই বিয়ে সারা জীবনের বন্ধন। এই জন্য আমি অনেক ভেবে চিনতে তোমায় বিয়ে দেব। এরকম কি করে হতে পারে যে আমার বাবা মা ডিভোর্স করাতে চায়? তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো, কিন্তু আমিও তোমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমি এরকম মজা একদম পছন্দ করি না। এই কথাটা সত্যি যে আমি তোমাকে ভীষণ চাই, কিন্তু এই মজার কারণে যদি তোমার থেকে আমি রেগে যাই, তাহলে কিন্তু আমি রাজি হব না। বিপিন বলল, আমার মিষ্টি সুমন, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি বাধ্য হয়েছি। এই জন্য আমি নিজের সম্পূর্ণ জ্ঞান থাকা অবস্থায় ডিভোর্স দিতে চাই। আর তখন আমি কাঁদতে শুরু করলাম। আমি তো কখনো স্বপ্নেতেও ভাবতে পারি না যে আমার সাথে কেউ এরকম করতে পারে।
এরকম হতে পারে যে বিয়ের স্টেজেই আমি ডিভোর্স পেয়ে যাব। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। বিপিন বলল, ব্যাস ব্যাস, এখন কান্নার সময়ও নেই। আমার তো এখন ভয় লাগছে যে একটুখানি দেরি হলে তোমার বাবা আবার না নিজের সিদ্ধান্ত বদলে দেয়। এটা না হয় যে 25 লাখ টাকা থেকে কিছুটা কেটে নেয়। চলো তাড়াতাড়ি ওঠো, আমি তোমাকে তোমার ঘর অবধি ছেড়ে দিয়ে আসবো। আমি তো নড়তেও পারছিলাম না, কিন্তু বিপিন আমার হাত ধরলো আর আমাকে টানতে টানতে নিজের সাথে বাইরে নিয়ে গেল। গাড়িতে বসিয়ে আমার ঘরের দরজা পর্যন্ত নিয়ে আসলো। সে যখন বেল বাজালো, দরজা খুলতেই বিপিন বাবার দিকে তাকিয়ে বলল, এই নিন কাকু আপনার সম্পত্তি, আর এবার আমাকে টাকা দিন যাতে আমি চলে যাই। আমার চোখের সামনে আমার বাবা বিপিনকে নোটে ভরা একটা ব্যাগ দিল। বাবা আমার হাত ধরলো আর আমাকে ঘরে নিয়ে আসলো। সে আমার মাথায় চুমু খেলো আর আমাকে সোফায় বসতে বলল। ভগবানের লাখ লাখ ধন্যবাদ যে তোমার জীবন বরবাদ হতে গিয়ে বেঁচে গেল। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লেগেছিলাম। আমি বললাম, বাবা তুমি আমাকে বলো যে আমার সাথে তুমি এরকম কেন করলে? তুমি আমাকে একা কেন করে দিলে? আমি তো শুনেছিলাম যে বাবারা মেয়ের ঘর বসানোর জন্য অনেক কিছু করে ফেলে, কিন্তু তুমি তো আমার বরকে পয়সার লোভ দেখিয়ে আমার ডিভোর্স করিয়ে দিলে। আমি এবার ডিভোর্সের চিহ্ন মাথায় নিয়ে কিভাবে থাকবো? কাঁদতে কাঁদতে আমার হেঁচকি উঠতে লাগলো। এবার আমার মা আমার জন্য দুধের মধ্যে হলুদ মিশিয়ে নিয়ে আসলো। সে বলল, সোনা মেয়ে, দুধ খেয়ে নাও। আমি চিৎকার করে উঠলাম, মা আমার ঘর ভেঙে গেল। আমি বিয়ের প্রথম রাতেই ডিভোর্স নিয়ে ঘরে চলে এসেছি, আর এইসবের পেছনে অন্য কেউ না, আমার নিজের বাবা। এরকম অবস্থায় তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে নিজের বরের কলার চেপে ধরার বদলে আমাকে হলুদ মেশানো দুধ খেতে বলছো। তুমি আমাকে বলো যে এখানে কি মজা হচ্ছে? মা আমার হাত দুটো ধরলো। তখনই বাবা বলল, সুমন, যখন তোমার বিয়ে হচ্ছিল বিপিনের সাথে তাদেরই একটা লোক এসে আমার কানে বলল যে বিপিন ভালো ছেলে নয়, তোমার আগেও সে কয়েকটা মেয়ের সাথে বিয়ে করেছে। এটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম, কিন্তু আমি ভাবলাম যে এটা হয়তো কোনো মিথ্যে খবর। এজন্য আমি আমার বন্ধুকে খোঁজ খবর নিতে বললাম, আর আমি জানতে পারলাম সত্যিকারের বিপিন ভালো ছেলে ছিলই না। সে তোমার জীবন বরবাদ করে দিত। তুমি আমার একমাত্র মেয়ে। বলো, তোমার জীবন বরবাদ হতে আমি কি করে দেখতে পারি? আমি রেগে গিয়ে বললাম, বাবা, প্রথমে তোমার বন্ধু কোথায় মরে গিয়েছিল? তুমি প্রথমে কেন এই ব্যাপারে খোঁজ খবর নাওনি? যদি আশীর্বাদ ভেঙে যেত তাহলে আমার এত দুঃখ হতো না। আমি তো বিয়ের রাতে ডিভোর্স নিয়ে এসেছি। নিজের বন্ধুদেরকে আমি কি মুখ দেখাবো? লোকে তো আমার মজা করবে। বাবা বলতে লাগলো, তোমার জীবন খারাপ হতে দেব এটা সম্ভব? আমাদের চিৎকার শুনে যে সমস্ত অতিথিরা আমাদের ঘরে এসেছিল তারা সবাই হল ঘরে চলে এলো। তারা তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। মা আমাকে তাড়াতাড়ি করে হলুদওয়ালা দুধ খাইয়ে দিল, আর আমার চোখের সামনে অন্ধকার হয়ে গেল। চারিদিকে চুপচাপ হয়ে গেল। দেখতে দেখতে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। পরের দিন দুপুরের পরে আমার চোখ খুলল। আমি আমার বিছানায় শুয়েছিলাম। আমি খুব অদ্ভুত অনুভব করছিলাম। অবস্থা বুঝতে আমি ভুল করছিলাম। আমি এটাই ভাবছিলাম যে আমি এখানে কি করছি। তারপর আমার মনে পড়ল যে আমি তো ডিভোর্স নিয়ে এসেছি, আর এটা শুনেই আমার হৃদয় যেন ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে বসলাম আর পালাতে গিয়ে বাইরের হলকে পৌঁছে গেলাম। সমস্ত অতিথিরা ফেরত যাবার জন্য তৈরি হতে মশগুল ছিল, কিন্তু যেই তাদের নজর আমার উপর পড়ল, তারা অদ্ভুত নজরে আমাকে দেখতে লাগলো। অতিথিদের নজরে আমার জন্য রাগ ছিল না, আর কষ্টও ছিল না। কিছু এমন ছিল যেটা আমি বুঝতে পারিনি। মা যখন আমাকে দেখলো তখন আমার হাত ধরে আমাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল আর বলতে লাগলো, সুমন, তুমি মন খারাপ করো না, আমি তোমার ঘর নিশ্চয়ই বসাবো। এমন একটা জীবনসাথী তোমার জন্য খুঁজবো যে তোমাকে হৃদয়ের মধ্যে রাখবে, তোমাকে এই পুরো দুনিয়ার খুশি দেবে। তুমি নিজের মন ছোট করো না। যতক্ষণ আত্মীয় স্বজন চলে না গেছে আমি আমার মায়ের ঘরে চুপ করে বসেছিলাম।
আমি মোবাইল হাতে নিলাম আর বিপিনের সাথে আমার পুরনো চ্যাটগুলো পড়তে লাগলাম। সে প্রত্যেকটা মেসেজে আমার সাথে ভালোবেসে কথা বলতো, সব সময় আমার সঙ্গ দেবে বলে দিব্যি খেয়েছিল। এরকম কথা বলা মানুষও কি ধোঁকা দিতে পারে? আমার এই খেয়াল আসছিল যে না, এটা হতে পারে না। তখন আমার বাবার প্রতি ঘেন্না হলো। তার জন্যই আমার সংসার ভেঙে গেল। আমি লোকের ভয়ে বাইরে আসতে চাইনি। যখন বাবা এগুলো দেখতো তখন সে অনেক আফসোস করত। সে আমাকে বলতো, সুমন, তুমি বাইরে বের হও, একটু ঘোরো, ঘরের মধ্যে আবদ্ধ থেকো না। আমি তার কথা এক কান দিয়ে ঢুকিয়ে বের করে দিতাম। কিন্তু এবার বাবা জবরদস্তি আমাকে বাইরে নিয়ে যেতে লাগলো। সে আমাকে অনেক বেশি সময় দিতে লাগলো। সে আমাকে সব সময় বোঝাতো। একদিন বাবা বলল, তুমি চকলেট ভালোবাসো, তাই না? আমি মাথা নাড়িয়ে দিলাম। সে বলল, তুমি চকলেট পাওয়ার জন্য কি না করতে পারো? আমি বললাম, বাবা, আমি তো পাহাড় থেকেও লাফাতে পারি। তখন বাবা বলল, আর যদি তোমার সামনে একদিকে বিরিয়ানি আর অন্যদিকে চকলেট রেখে দিই, তাহলে তুমি কোনটা বাঁচবে? আমি হাসলাম আর বললাম, একটুও সময় নষ্ট না করে আমি বিরিয়ানিকে বেছে নেব, কেননা বিরিয়ানির সামনে চকলেটের ভালোবাসা হৃদয়ে অনেক কম হয়ে যায়। তখন বাবা বলল, সুমন, তুমি বিপিনের জন্য চকলেটের মতো। যখন কিনা পয়সা তার জন্য বিরিয়ানি ছিল, সে তোমাকে পয়সার জন্য ছেড়ে দিয়েছে। কি এখন কি তুমি সারা জীবন তাহলে ওর কথা ভেবে কষ্টে বসে থাকবে? বাবার কথা শুনে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। সত্যি তো বলছে সে। যদি বিপিন আমাকে ছেড়ে দিয়ে থাকে, তাহলে এতে বাবারও যেমন দোষ ছিল না, তেমন ছিল না পয়সার দোষ। সমস্ত ভুল বিপিনের চরিত্রের ছিল। সেদিন আমি এত কাঁদলাম যে হৃদয় থেকে বিপিনের খেয়াল চিরজীবনের জন্য বের হয়ে গেল। এবার বাবা আমাকে নতুন করে জীবন শুরু করার জন্য তৈরি করতে লাগলো। সে আমাকে একটা ছেলের ফটো দেখালো আর আমি হ্যাঁ বলে দিলাম। বাবা ছেলেকে বাড়িতে ডাকলো আর আমার সাথে অর্জুনের দেখা করিয়ে দিল। অর্জুন ভালো ছেলে ছিল। সে বলতে লাগলো, আমি জানি যে আপনার প্রথম বিয়েটা ভেঙে গিয়েছে। আমি জানি যে মেয়েদের জন্য বিয়ে ভেঙে যাওয়া কত বড় আঘাত হতে পারে। আমি আপনাকে দুঃখ আর এই আঘাত থেকে বের করার পুরো চেষ্টা করব আর আপনাকে অনেক ভালোবাসবো। আমি ওর কথা শুনে একদম স্থির হয়ে রইলাম। আমি বাবাকে বলে দিলাম যে আমি অর্জুনের সাথে বিয়ে করতে রাজি আছি আর এইবার আমি আশীর্বাদ করতে চাই না। এই জন্য আমি বিয়ের অপশন বেছে নিলাম। এজন্য 2 সপ্তাহ পর ওই দিনটাও এসে গেল যখন কিনা আমার আর অর্জুনের বিয়ে হয়ে গেছিল। আমি খুশি ছিলাম, কিন্তু এইবার বিয়ের রাত নিয়ে আমার অনেক রকম খেয়াল মাথায় আসতে লাগলো। কথায় আছে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। ধোঁকা খাওয়ার পর অনেক বেশি সাবধান হওয়ার কথা বলছি। অর্জুনের ঘরে বসেছিলাম, অনেক খুশি ছিল সে। আমার কাছে আসলো, আমার ওড়না তোলে আমার হাতের আঙুলে সোনার আংটি পরিয়ে বলল, সুমন, আমি তোমাকে সারা জীবন খুশি রাখার চেষ্টা করব। আমি হাসলাম। আমার কি আপনার কথায় বিশ্বাস করা উচিত? আমার কথাতে সে হ্যাঁ বলে মাথা নাড়ালো আর বলল, আমি আমার জীবনের বাজি লাগিয়ে দিতে রাজি। আমি আমার কথা রাখার পুরো চেষ্টা করব। সে ফোন বের করে কানে লাগালো। তখন তার হাসিটা হঠাৎ মুখ থেকে চলে গেল। সে বলতে লাগলো, আপনি এটা কি বলছেন? আপনার কথা আমি বুঝতে পারছি না। যে ফোন করেছিল সে বলল তখন অর্জুন বলল, আমি আপনার কথায় কিভাবে বিশ্বাস করব? ফোনের অন্যদিকে থাকা মানুষরা না জানি কি বলে দিল যে অর্জুনের মুখের হাসি একেবারেই চলে গেল। এই জন্য সে ফোন বন্ধ করে দিল আর আমার হাত ধরে বলল, সুমন, আমি তোমায় ডিভোর্স দিচ্ছি। এই শব্দটা আমার হৃদয়ে হাতুড়ি দিয়ে আঘাত করার মতনই মনে হলো। আমি রেগে গিয়ে বললাম, তুমি কি বকবক করছো? সুমন, আমি 2 বছর ধরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছিলাম। আমি খুব বাজে অবস্থা দিয়ে গিয়েছি। সেই কোম্পানির লোকেরা আমার স্যালারি অনেক কম করে দিয়েছিল। যখন কিনা আমার মনে হয়েছিল যে কোম্পানি খুব ভালোভাবেই চলছিল। যেদিন আমি তোমার সাথে ঘরে দেখা করতে এলাম, তখন তোমার বাবা বলেছিলেন, আমায় বলো অর্জুন, তোমার জীবনের সব থেকে বড় ইচ্ছা কোনটা?
আমি বলেছিলাম আমি যদি 20 লাখ টাকা এখন পাই তাহলে আমি ব্যবসা শুরু করতে পারবো। এখন তোমার বাবারই ফোন এসেছিল আর সে আমাকে 25 লাখ টাকা দিতে রাজি হয়েছে, কিন্তু তার বদলে সে চাইছে যে আমি যেন তোমাকে ডিভোর্স দিই। আমি তোমাকে কখনো ডিভোর্স দিতে চাইনি, কিন্তু একদিকে তুমি ছিলে আর অন্যদিকে আমার বড় স্বপ্ন, সেটা কি করে ছেড়ে দিই? এখন আমরা দুজন একে অপরের জন্য পর হয়ে গিয়েছি। আমার মাথা ঘুরতে লাগলো। আমি রেগে গিয়ে বললাম, তোমার সাথে যাব না, আমি একাই চলে যাব। অর্জুন হেসে বলল, আমি বাধ্য। তোমার বাবা আমাকে বলেছে যে তুমি যদি আমার মেয়েকে ছাড়তে আসো তবেই তোমাকে পয়সা দেব। এই জন্য যদি আমাকে তোমার সাথে জবরদস্তি করতেই হয় তাহলে আমি তাতেও পিছপা হব না। আমি মাথা নাড়িয়ে দিলাম। আমি কিচ্ছু না বলে তার সাথে চললাম। ঘরের দরজায় বাবা বসেছিল। আমাকে দেখে বলল, এসে গেছো আমার মেয়ে? সে এরকমই আন্দাজেই আমাকে জিজ্ঞাসা করলো, যেন মনে হচ্ছিল আমি কোনো ট্যুর করতে ফেরত এসেছি। আমি কিছু বললাম না। বাবা বাইরে এসে অর্জুনের সাথে কথা বলতে লাগলো। যখন কিনা আমার মা আমার জন্য হলুদ দেয়া দুধ নিয়ে এসেছিল, আমি চেঁচাতে লাগলাম আর মাকে বললাম, বাবা আমার দ্বিতীয়বার ঘর ভেঙে দিল। তখনই পেছন থেকে আমি বাবার আওয়াজ শুনতে পেলাম। সে বলল, আমি তোমাকে বাঁচানোর জন্যই এই সমস্ত করেছি। অর্জুন ভালো ছেলে নয়, সে তোমাকে ভালো রাখতে পারতো না। আমি রেগে গিয়ে বললাম, বাবা আমি অবাক হয়ে যাই যে তুমি কোটি টাকার ব্যবসা একলা কি করে সামলাও, যখন কিনা তোমার সিদ্ধান্তটুকুও তুমি ঠিক করে নিতে পারো না। তুমি তো এটাও জানতে পারো না যে সামনের মানুষটা ভালো নাকি নয়। তুমি তো মানুষকে বিচার করতেও পারো না। তুমি একজন ব্যর্থ মানুষ। আমার কথায় মা ভয় পেয়ে গেল আর বলল, সোনা দুধ খেয়ে নাও, তুমি শান্তি পাবে। আমি না বলে মাথা নাড়লাম। মা জোর জবরদস্তি আমাকে দুধ খাওয়ালো আর খেতেই আমি শান্তি পেয়ে গেলাম আর আমার ঘুম এসে গেল। পরের দিন আমি অনেক দেরি করে উঠলাম। আমি যখন ঘুমিয়ে উঠলাম, ঘরে সবাই আমাকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। এবার আমি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে নিয়েছিলাম। আমি কারোর সাথে দেখা সাক্ষাৎ করতাম না। বাবা আমার কাছে আসলো আর বলল, কতদিন ধরে আমি তোমার অপেক্ষা করছিলাম যে তুমি বাইরে আসবে আর আমাদের সাথে দেখা করবে আর কথা বলবে, কিন্তু তুমি তো দূরে দূরে থাকতে লাগলে। আমি বললাম, বাবা আমি বুঝতে পারছি না যে তুমি আমার সাথে এরকম খারাপ কাজ কেন করছো। তুমি আমার কেন ডিভোর্স করিয়েছো বাবা? বাবু কখনো কখনো নিজের সন্তানের ভালোর জন্য মানুষকে এরকম তেতো ইচ্ছা না থাকলেও পান করতে হয়। না হলে দুনিয়ার কোন বাবা এমন হবে যে চাইবে তার সন্তান বাজে অবস্থার মুখোমুখি হোক? আমার যদি জোর চলতো তাহলে তো তোমার পাটাও আমি আমার হাতের উপরেই রাখতে বলতাম, কিন্তু এটা এরকম দুনিয়া। সোনা, এখানে জিনিসপত্র এর মতো করেই মানুষকে পরখ করা উচিত। আমি যা কিছু করেছি ভীষণ কষ্টের মধ্যেই করেছি। আমি এরকম কখনোই করতে চাইনি। আমি মাথা নাড়লাম আর বললাম, বাবা এটাই শেষবার। আমি আর তোমাকে আমার বিয়ের সাথে খেলার অনুমতি দেব না। বাবা বলল, হ্যাঁ একদম তাই, তুমি যেমন বলবে তেমনই হবে। সেই দিনের পর থেকে আমি বাবার সাথে বসতে লেগেছিলাম, কিন্তু মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল যে সে আমাদের কেন ডিভোর্স দেয়াতো? তাহলে কি আমার দুটো বরই খারাপ ছিল? আর যদি সত্যিই খারাপ ছিল, বাবা কেন প্রথমেই বোঝেনি? কেন বিয়ের রাতে জানতে পারলো যে তার মেয়ের বর ভালো না আর তার ডিভোর্স দিয়ে দেয়? আর যদি এটাও মেনে নেই যে বাবা জানতে পেরে যে তো কিন্তু 25 লাখ টাকা দিয়ে কেন আমার ডিভোর্স দেয়াতো? এখনও পর্যন্ত আমি এই প্রশ্নেরই উত্তর খুঁজে পাইনি। আর তখনই বাবা আমাকে বলল আমার তৃতীয় বিয়ে সে করাতে চায়। আমি বাবার কথা শুনে রেগে গিয়ে বাইরে চলে এলাম। এবার ব্যাস অনেক হয়েছে। আমি আমার জীবনের সাথে আর খেলতে তোমাকে অনুমতি দিতে পারি না। বাবা বলল, সোনা এবার তোমার জন্য অনেক ভালো সম্বন্ধ আমি খুঁজেছি। আমি বললাম, যদি আমার জন্য ছেলে আকাশ থেকেও নেমে আসে তাও আমি তৃতীয়বার বিয়ে করব না। বাবা আমার সামনে হাত জোড় করলো আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে বলল,
আমি যখন যখন তোমাকে উদাস দেখি আমার হৃদয় যেন চিৎকার করতে চায় যে আমার মেয়ে, আমায় ক্ষমা করে দাও। আমি যদি তোমাকে এভাবেই উদাস দেখতে থাকি, আমি আমার প্রাণও হারিয়ে ফেলব। আমি বাবার কথা শুনে ঘাবড়ে গেলাম। সে কি এতটাও এমন করতে পারে? আমি বললাম, বাবা, আমায় বাধ্য করো না। বাবার চোখের জল শুকাচ্ছিলই না। এই জন্য আমি তার কথা মেনে নিলাম। আমি তৃতীয়বার বিয়ের জন্য তৈরি হলাম। কিন্তু এইবার না আমি খুশি ছিলাম, না আমার কোনো আশা ছিল। আমার বাধ্যবাধকতা ছিল যে এটা আমাকে করতেই হচ্ছিল। আমার তৃতীয় বিয়ের রাত ও আমার আগের দুটো বিয়ের মতোই কেটেছিল। আমার তৃতীয় বর আমার বাবার কথায় এসে আমাকে তালাক দিয়ে দিল। আমি রাগেতে পাগল হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব আর কি করব না। আমার মন চাইছিল যে পুরো দুনিয়াতে আগুন লাগিয়ে দিই। আর ভাবলাম আমার বাবার ঘর থেকেই শুরু করি। আমার তৃতীয় বর আমাকে আমার মা বাবার বাড়ি ছেড়ে চলে গেল। আর এবার আমার মা বাবার প্রতি আমার ঘেন্না ধরে গেল। যদি বাবা এরকমটাই করতে থাকে তাহলে মা কেন আটকায় না? মা তো আমার জন্য হলুদ দুধ নিয়ে হাজির হয়ে যেত। এখনও 1 মাসও আমি শান্তি করে কাটাইনি যে বাবা আবার আমার বিয়ের জন্য পেছনে পড়ে গেল। সে বলতে লাগলো, আমার সোনা মেয়ে, আমি তোমার ঘর সংসার বসাতে চাই। আমি রেগে বললাম, আমি তোমার মুখ থেকে এই শব্দটা দ্বিতীয়বার আর শুনতে চাই না, ঠিক আছে? যদি আমার মেয়ের ঘর না বসে তাহলে আমার ঘরও কেন বসবে? আমি তোমার মাকে ডিভোর্স দিয়ে নিজেকে কষ্ট দেব। আমি ভীষণ অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম। এটা কি তার ভালোবাসা ছিল আমার জন্য, নাকি সে আমাকে ব্ল্যাকমেল করছিল? কিন্তু কেন? এই প্রশ্নটা আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো। এর উত্তর তো আমি চাইছিলাম। এই জন্য আমি বললাম, আমি বিয়ের জন্য রাজি আছি। বাবা আমার জন্য প্রথম থেকেই বিয়ের সম্বন্ধ খুঁজে রেখেছিল, শুধু আমার তরফ থেকে হ্যাঁ বলার দেরি ছিল। আমার বিয়ে করিয়ে দেয়া হলো। আমি শুধুমাত্র ছেলের ফটো দেখেছিলাম। বাবা বলেছিল যে বিয়ের আগে একবার দেখা করে নাও, কিন্তু আমি বারণ করে দিয়েছিলাম, কেননা আমি জানতাম আমার বর বিয়ের রাতে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। কিছুদিন পরেই আমার বিয়ে হলো। আমি আমার চতুর্থ বরের সাথে স্টেজে বসেছিলাম। সুরেশ আমার কাছে আসলো আর বলল, সুমন, আমি এটা জিজ্ঞেস করব না যে তোমার 3টে ডিভোর্স কেন হয়েছিল। আমি তোমায় সম্পূর্ণ মন প্রাণ দিয়ে গ্রহণ করলাম। আমি হেসে বললাম, তুমি চিন্তা করো না, তুমি কিছুক্ষণের মধ্যেই জানতে পেরে যাবে যে আমার 3বার ডিভোর্স কেন হয়েছিল। সে আমাকে অদ্ভুতভাবে দেখতে লাগলো। তারপর আমাদের ঘরের দরজায় কেউ খটখট করলো। সে বাইরে বেরিয়ে গেল। যখন আমার হৃদয় অনেক জোরে জোরে স্পন্দিত হচ্ছিল, আমি সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম আর তার অপেক্ষা করছিলাম। কি জানি এবার আবার কি হবে। সুরেশ ঘরে আসলো আর বলল, সুমন, তোমার বাবা একটা লোককে পাঠিয়েছে। সে বলছিল যে আমি যদি তোমাকে তালাক দিই তাহলে সে 25 লাখ টাকা আমাকে দেবে। কিন্তু আমি আমার বউকে শুধুমাত্র টাকার লোভের জন্য ডিভোর্স দিতে পারবো না। আমি ভীষণ অবাক হয়ে আমার বরের মুখ দেখতে লাগলাম। কোনো ছেলে কি এমনও হতে পারে যে নিজের কথায়, নিজের সিদ্ধান্তে স্থির হয়ে থাকতে পারে, বা যার পয়সার লোভ নেই? আমি সুরেশকে বাজিয়ে দেখে নেওয়ার জন্য বললাম, সুরেশ, আমার প্রথমেও ডিভোর্স এই কারণেই হয়েছে। আমার বরেরা আমাকে পয়সার জন্যই ছেড়ে দিত। তুমি কেন এত ভালো একটা সুযোগ ছেড়ে দিচ্ছ? সে হেসে বলল, জীবনে পয়সাই সব কিছু হয় না। পয়সা তো হাতের ময়লার মতো। আমার ভবিষ্যতের জীবন আমার স্ত্রীর সাথে জুড়ে আছে, পয়সার সাথে নয়। আমার মনে হয়েছিল যে আমার হৃদয় খুশিতে ফেটে যাবে। আমি বললাম, সুরেশ, একটা কথা বলবো? সে হ্যাঁ বলে মাথা নাড়ালো। আমি এই ব্যাপারটা জানিই না যে আমার বাবা আমার সাথে এরকম কেন করতো। আমি এবার সত্যিটা জানতে চাই। এই জন্য তুমি আমার সাথে চলো, আর আমাকে তুমি ডিভোর্স দিচ্ছ সেটা গিয়ে আমার বাবাকে বলো, তাতে সব কিছু জানতে পেরে যাবে। সুরেশ আমার কথা মেনে নিল। আমরা দুজনে মা বাবার ঘরে চলে গেলাম। বাবা সুরেশের সাথে কথা বলতে লাগলো। যখন কিনা আমি ঘরে এসে কাঁদতে লাগলাম, মা এসে আমাকে হলুদ মেশানো দুধ দিল। আমি সেটাকে লুকিয়ে ফেলে দিলাম আর ঘুমানোর নাটক করতে লাগলাম।
মাত্র 10 মিনিট কেটেছিল আর আমাদের বাড়িতে অনেক লোক আসতে লাগলো। প্রথমে তো একটা নার্স আসলো, সে আমার চেক আপ করলো আর বলতে লাগলো এর মধ্যে আবার পাগলের লক্ষণ দেখা দিয়েছে। এই মেয়েটা যখন নিজের বরকে নিজের আশেপাশে সহ্যই করতে পারে না, তাহলে আপনারা এর বিয়ে কেন দেন? এ তো নিজেকে কোনো দিন ক্ষতি করে দেবে, তখন কি আপনারা শান্তি পাবেন? তারপর একটা উকিল আসলো, সেই উকিলটা সমস্ত কথা বলে দিল। তারপর সুরেশকেও সেখানে ডাকা হলো। সে বলতে লাগলো, উকিল বাবু, আমি যেই ঘরের মধ্যে পৌঁছেছিলাম উনি আমার উপর হামলা করে দিল আর আমাকে মারতে লাগলো। তারপর বলল আমাকে ডিভোর্স দাও, না হলে আমি প্রাণ নিয়ে নেব। এই জন্য আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এমনটা আমাকে সুমনের বাবা বলতে বলেছিল, কিন্তু আমি তেমনটা করলাম না। আমার বউ একদম ঠিকঠাক আছে। আমি উঠে বসে পড়লাম আর উকিল সাহেবকে বললাম এই সমস্ত কিছুই আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমার বাবা আমার 3বার ডিভোর্স করিয়েছে। উকিল মাথা নাড়ালো আর বলল, মিস সুমন, তোমার নিজের বাবা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছিল, কিন্তু তার লেখায় এটা ছিল যে যতক্ষণ তোমার ঘর সংসার না বসে যায় ততক্ষণ পর্যন্ত এই সমস্ত সম্পত্তি তোমার নামে হতে পারবে না। বোধহয় এই জন্য তোমার সৎ বাবা বারবার তোমাকে ডিভোর্স দেওয়াতে আমাকে ডেকে নিত আর এটা বলতো যে আমার মেয়ের ঘর বসানোর যোগ্যই না, এর মাথা ঠিক নেই। আর ঠিক এরকমই কথা তোমার বর বলে যেত। আমি তো হ্যাঁ করে রইলাম, আমার মুখ দিয়ে একটাও কথা বেরোলো না। সত্যি কি এই লোকটা আমার বাবা নয়, যাকে আমি সারা জীবন নিজের বাবার মতোই ভালোবেসেছি, সে আমার বাবা নয়? আমি বললাম, মা, সে যদি আমার নিজের বাবা নাও হয়, তুমি তো আমার নিজের মা, তাহলে তুমি কেন আমার সাথে এরকম করলে? উকিল বলল, আমি বলছি তোমার মা তোমার বাবার সাথে থাকার সময় এই লোকটাকে ভালোবাসতো আর তারপর তার ঘর থেকে পালিয়ে তোমার বাবাকে ডিভোর্স দিয়ে দেয়। তোমার বাবা আঘাত পেয়ে মারা যায়, এই জন্য সে একটি দলিল লিখে গিয়েছিল। তোমার মায়ের চোখ থেকে সম্ভবত এই লোকটার প্রতি ভালোবাসা এখনও সরেনি, আর তাই তোমার সাথে এইসব করতে একবারও ভাবেনি সে। আমি এই কথা শুনে চোখের জল ফেলতে লাগলাম। আজ আমি পুরো দুনিয়ায় একা হয়ে গেলাম। সুরেশ আমাকে অবলম্বন দিল। আমি নিজের মা বাবার বিরুদ্ধে ধোঁকার কেস করে দিলাম। তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেল। যারা আমার উপরে দয়া করেনি, আমি কেন তাদের উপর দয়া করব? যতক্ষণ না তারা শাস্তি পাচ্ছে তাদের স্বভাবও বদলাবে না। সমস্ত সম্পত্তি আমার হয়ে গিয়েছিল। আমি আর সুরেশ সমস্ত বিষয় সম্পত্তির খেয়াল রাখতাম। সত্যি তো এটাই যে লোভ একটা বাজে জিনিস। এটা তো নিজের কাছের মানুষেরও রক্ত লাল থেকে সাদা করে দিতে পারে। ধন্যবাদ বন্ধুরা।